Audio Jungle. ডেভেলপমেন্ট নাই বাঙালিদের ক্ষেত্রে আমরা বলি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি রিসার্চ করতে চাই না। আমরা যে ক্যারিয়ারে আপনি চলছেন বা লাইফের শুরু থেকে আমাদের আসলে কোনো ধরনের ক্যারিয়ার কোন দিকে যাব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আচ্ছা ঠিক আছে বিবিএ তে পড়ালেখা করছি, ব্যাংকে চাকরি করব না বিজনেস করব, এই ধরনের মাইন্ডসেট কিন্তু আমরা ছোটবেলা থেকে ডেভেলপ করি না। যার কারণে আমরা বিভিন্ন জায়গাতে আমার পছন্দনীয় সাবজেক্ট বা আমি সামনে কাজ করব এই ধরনের কাজ নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের রিসার্চ করি না। এই রিসার্চ ট্রেন্ডসটা ডেভেলপ হতে হবে। আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করবেন তখন এই জিনিসটা নিয়ে নামবেন যে আপনার আজকে যে কাজটা এখন একভাবে করেছেন, কালকে সকালে এই কাজটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? অনেক কিছু আছে এটার ভিতরে যে জিনিসটা টোটালি পরের দিন চেঞ্জ হয়ে যাবে। আমাকে ওই মাইন্ডসেট নিয়ে আসতে হবে এবং সব সময় আমাকে এটা চিন্তা করতে হবে যে ফ্রিল্যান্স মার্কেটের ট্রেন্ডস গুলো কিরকম হচ্ছে, এটা নিয়ে আমাকে রিসার্চ থাকতে হবে। ক্লায়েন্টস কোন ধরনের কাজগুলোকে বেশি মোটিভেট করতেছে সেই ধরনের কাজগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ যার ভিতরে আছে সে কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বেশ ভালো কাজ করতে পারবে এবং তার পোর্টফোলিও বলেন, তার গিগ বলেন, অনেক ভালো র্যাঙ্কিং হবে। সেকেন্ড হলো কমিউনিকেশন স্কিল। দেখেন আমি এতক্ষণ ধরে যা বলছি তার প্রিরিকুইজিটে কিন্তু আমি কাজ শিখতে আগে বলি নাই। এই জিনিসটা সবাই আগে বুঝে নেবেন যে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে অনেক ধরনের কাজ পারে, কিন্তু কাজটা ডেলিভার করতে পারে না। তার ফার্স্ট কারণ হচ্ছে সে ক্লায়েন্টের সাথে ইন্টারাকশন করতে পারে না। ধরেন আমরা দেখি, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না যে কম্পিউটারের দোকান আছে, দেখা যাবে গ্রাফিক্স ডিজাইনে ও আপনার থেকে অনেক ভালো গ্রাফিক্স ডিজাইন করছে, কিন্তু ও কেন ফ্রিল্যান্সিং সাবজেক্টে আসতে পারে নাই বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পাথওয়েতে আসতে পারে নাই? তার একটাই কারণ হচ্ছে ওর কমিউনিকেশন স্কিল ডেভেলপ না। তো ফ্রিল্যান্সিং করব বা দেশীয় মার্কেটেই কাজ করব না কেন, আমি যেটাই আপনি করেন না কেন, আমার ফার্স্ট কথা হচ্ছে ক্লায়েন্ট ইন্টারাকশন, কমিউনিকেশন স্কিল অবশ্যই ডেভেলপ হতে হবে। ধরেন এর আগে আমি একটা অনুষ্ঠানে যে বলেছি যে আপনি ব্যবসা করেন, কারো জব করেন বা যাই করেন না কেন, দিন শেষে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডেল করাই চাকরি বা ব্যবসা ক্ষেত্রে সবচেয়ে বড় টার্গেট। আপনি যদি চাকরি করে থাকেন সেখানেও আপনার যিনি ব্যবসাটা করছেন ওই ব্যবসার ওনার ক্লায়েন্ট কিন্তু আপনি হ্যান্ডেল করছেন, হয়তো আপনি ডাইরেক্ট পাননি কিন্তু তার ক্লায়েন্টটা আপনি হ্যান্ডেল করছেন। এবং আপনার এই হ্যান্ডেলিং পাওয়ার যদি ভালো না হয়, আপনি যদি ক্লায়েন্ট ইন্টারাকশন খুবই খারাপ হন, তাহলে লাইফে আগানো কিন্তু লোকাল মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, কিংবা আপনি ব্যবসায়ী হন, এন্টারপ্রেনার হন, অর যাই হন না কেন খুবই খারাপ হবে। আপনি ইভেন ডাক্তারও যদি হন, ক্লায়েন্ট ইন্টারাকশন ভালো না হলে আপনার রোগী কিন্তু আপনার কাছে একবারের জায়গায় দ্বিতীয়বার আসতে চাবে না। সো এই জিনিসটা আমাদের সবারই ডেভেলপমেন্ট হওয়া উচিত। সেটা সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আপনি যখন ক্লায়েন্টের কাছে কাজ পেলেন বা কাজ পাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাকে ফার্স্টে বুঝতে হবে ক্লায়েন্ট আপনার কাছে কি চায় এবং ক্লায়েন্টের এক্সপেকটেশন। আপনার ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং এবং ক্লায়েন্টকে যদি আপনি পড়তে পারেন, ওর মাইন্ড যদি আপনি রিড করতে পারেন, তার মানে আপনি মনে রাখেন যে লক্ষ লক্ষ লোক যে একসাথে বিড করছে সেখানেও আপনি খুব ভালোভাবে কাজটা করে দিয়ে আসতে পারবেন। কারণ ক্লায়েন্ট সবসময় এটা খুঁজে যে আমার কথাটা কে বুঝছে এবং তার কাছে আমার কথার মূল্য আছে। ক্লায়েন্ট এক্সপেকটেশন যতক্ষণ পর্যন্ত না মিট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আসলে বিড করে কোনো ধরনের কাজই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে পাবেন না। এবং
নেগোশিয়েট ইফেক্টিভলি। আমি এটা বলবো, বাংলাদেশি ফ্রিল্যান্সার, একটু আগে আমি একটা কথা বললাম যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা অ্যাগ্রেসিভ মুভমেন্ট করি। ধরেন যে কাজ একজন ইন্ডিয়ান ফ্রিল্যান্সার $17 বিড করলো, সেখানে আমি কাজটা পাওয়ার জন্য $10 বিড করলাম, এবং আমি কি করলাম, নেগোশিয়েট করার সময় ক্লায়েন্টের এক্সপেকটেশন বা ডেডলাইন বা সবকিছু মিট করব, এ ধরনের কথা বললাম। বলার পরে আমি যে ঠিক মতো, তখন ক্লায়েন্ট কিন্তু এটা চিন্তা করবে যে ও কেন আপনার থেকে $7 বেশি দিয়েছে। আপনি যদি ঠিকঠাক মতো তার সাথে নেগোশিয়েট না করতে পারেন এবং কনফিডেন্সলি বিড না করতে পারেন, তাহলে ওই কাজ আপনি কখনোই পাবেন না। সেটা যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছাড়া লোকাল মার্কেট প্লেসের কাজের ক্ষেত্রেও বলেন, সেমই সিস্টেম। আমি যেটা মনে করি যে কোনো জায়গায় আপনি কাজ যদি করেন, নেগোশিয়েট একটা বিশাল বড় পাওয়ার, নেগোশিয়েট করতে পারতে হবে। এবং আপনি কি ধরনের সার্ভিস তাকে দিবেন, সকল ধরনের সার্ভিসের এগেনস্টে আপনি ক্লিয়ার একটা টার্ম ইউজ করবেন যে আমি এই জিনিসে এক্সপার্ট, আমি এই সার্ভিসটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিব, আপনার ডেডলাইন অনুযায়ী আমি এত তারিখে, অবশ্যই আপনি যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এটা 5 তারিখে দিতে হবে, আপনি বলবেন যে আমি এটা আপনাকে 2 তারিখে দিব। আপনি যখন এটা চেক ব্যাক করে আমাকে বলবেন ঠিক আছে, তাহলে এটা জমা হয়ে যাবে। আর কোনো ধরনের যদি ভুল থাকে সেটা আমি এই টাইমলাইনের ভিতরে ঠিক করে আপনাকে জমা দিয়ে দিব। এই জিনিসগুলা, এবং কোনো জিনিস যদি আপনি না পারেন, যে হ্যাঁ আমি আসলে আপনি এটা চাচ্ছেন কিন্তু আমি এই টাকাতে বা এই মূল্যে এই সার্ভিস দিতে পারবো না, সেই নেগোসিয়েশন গুলো আপনাকে ঠিক মতো পারতে হবে। আমরা কি সবাই বুঝেছি? হ্যালো, Yes, ma'am. জি ম্যাম। আমাদের Yes, ma'am. ঠিক আছে? Yes, ma'am. All clear. Yes ma'am. Yes ma'am. Yes ma'am. ওকে, কারো কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা সম্পর্কে জানতে চাই? জি না, সব ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সেকেন্ড হলো, আপনি ফ্রিল্যান্সিং, যদিও আমরা এটা বলি যে ফ্রিল্যান্সিং বেসিক্যালি হচ্ছে ইন্ডিভিজুয়াল পিপল করে, কিন্তু এটা আসলে একটা বিজনেস স্কেল মডেলের মাধ্যমে যায়, কারণ এটার ভিতরে প্রাইজিং সেট ডাউন আছে, আপনি একা একাই বিজনেসটা করবেন। সো আপনার সেকেন্ড জায়গাতে যে জিনিসটা লাগবে সেটা হলো বিজনেস স্কিল। তো ফার্স্ট আমরা এটা চিন্তা করব যে আমাদের ভিতরে প্রাইসিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। একটু আগে আমি বললাম না যে আমার জায়গাতে আমার সমান স্কিল হয়ে যদি একটা ইন্ডিয়ান ছেলে $17 বিড করতে পারে, আমি কেন $10 বিড করব? আমার সেই কনফিডেন্স হওয়া উচিত যে কনফিডেন্সের মাধ্যমে আমি অ্যাটলিস্ট $16 বিড করব। আমার কথা কি বোঝা গিয়েছে? আমাদের দেশের ছেলেপিলেরা কাজ পাওয়ার জন্য কনফিডেন্স লেভেল থেকে কি হয়, নিচে নেমে যায়, এবং এই কারণেই কাজগুলো পায় না। প্রত্যেকটা কাজ, ধরেন আমি যদি ক্লায়েন্ট হই, আমার মাথার ভিতর কিন্তু একটা সেট ডাউন আছে যে এই কাজটা বাবদ এত টাকা নিতে হবে বা দিতে হবে, আমি জানি এই টাকার নিচে এই কাজ হবে না। সো আমাকে কিন্তু তার এক্সপেকটেশন বরাবর প্রাইস জমা দিতে হবে। আমি যখনই নিচে জমা দিব তখনই কিন্তু ক্লায়েন্ট বুঝবে যে উনি কাজটা ঠিক মতো পারেন না। সো এই জিনিসটা বুঝে কাজের জন্য আমাকে বিড করতে হবে। ইভেন কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, আমি অনেক ফ্রিল্যান্সারকে দেখেছি বাইরে বড় বড় কোম্পানিতে বিড করে হয়তো কাজ পেয়েছে, কিন্তু যে জিনিসগুলো ভালো মতো তারা পড়ে না। ইভেন মার্কেট প্লেস এথিক্স বলে একটা কথা আছে, যখন আপনার মার্কেট প্লেসে কাজ করেন তখন মার্কেট প্লেসে এথিক্স একটা জায়গা আছে, ওটা যখন ব্রেক করেন তখন কিন্তু এই যে মার্কেট প্লেসে ব্যান হয়ে যাবেন, ওই মার্কেট প্লেসে কিন্তু দ্বিতীয়বার কাজ করতে পারবেন না। ইভেন ক্লায়েন্ট যখন আপনাকে কাজটা দিল বা আপনি যখন কাজটা নিচ্ছেন, তখন খুব পরিষ্কার ভাবে আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট গুলো এবং বিশেষ করে লিগ্যাল এগ্রিমেন্ট গুলো আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। কোন কোন জায়গায় জোর দিয়ে কাজ করতে হবে, স্কোপ অফ ওয়ার্ক ডকুমেন্টস, এগুলি সবকিছুই কিন্তু আপনাকে বুঝতে হবে। ইথিক্যাল জায়গাতে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয়, মার্কেট প্লেস আপনাকে ব্যান করে দিবে।
ধরেন আপনি কাজ করতে বলছেন যে আমি 3 তারিখে আপনাকে কাজের ফাইনালটা দিব, আপনি চেক মতো করে আমাকে 5 তারিখে দিবেন, জানাইলে আমি ডেডলাইন এত তারিখে শেষ করে দিব। আপনি কন্ট্রাক্টের আরো কিছু, আমরা কিন্তু একটা জিনিস আমাদের বাঙালিদের খুব খারাপ হ্যাবিট আছে, কারণ আমরা শর্তগুলো পড়তে চাই না, তার আগেই সিগনেচার করে দেয়। এই জিনিসটা হতে হবে না, এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং কন্ট্রাক্টটা খুব ভালোভাবে পড়ে এগ্রি করবেন। সো এটা খালি নট অনলি যে ফ্রিল্যান্সিং ই করবেন, আপনার সারা লাইফে যেখানেই হোক না কেন এই প্র্যাকটিসটা আপনার থাকতে হবে। সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি যদি একটা কাজ 5 দিনের জন্য নেন, ফার্স্টের একদিন আপনার টাইম আপনি স্পেন্ড করবেন কাজটার প্ল্যানিং করতে, সেকেন্ড দিন ইমপ্লিমেন্ট করবেন এবং থার্ড দিন জমা দিবেন। আপনার টাইম ম্যানেজমেন্ট অবশ্যই অর্গানাইজড ওয়েতে হতে হবে এবং অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের কাজ টাইম টু টাইম জমা দিবে এবং টাইম টু টাইম জিনিসটা আপডেটও দিবে। আপনি যখন রেগুলার ওকে আপডেট জানাবেন তখন কিন্তু ক্লায়েন্ট অনেক হ্যাপি হয়। সো এইটা কখনো মনে করবেন না যে আমাকে 1 মাস টাইম ডেডলাইন দিয়েছে তার মানে আমি এর ভিতরে কোনো ধরনের আপডেট জানাবো না, এবং আমার টাইমলি যে প্ল্যানিং আমি করছি, টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী যে কাজটা করছি, কত তারিখের মধ্যে কোন জিনিস পোর্শনটা আমি তৈরি করে দিব, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে জানালে ক্লায়েন্ট খুব হ্যাপি হয়। এবং এই ধরনের আপনি সবার আগে এতটুকু মনে রাখেন যে আপনার যে ক্লায়েন্ট সে কিন্তু আপনার থেকে লক্ষ লক্ষ মাইল দূরে, আপনাকে সে সামনে দেখতে পাচ্ছে না, দূর থেকে কথা বলে আপনার উপরে যেন কনফিডেন্স তৈরি করতে পারে, এই ধরনের বিহেভিয়ার গুলোর আপনার প্র্যাকটিস করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি বুঝছি। Yes, ma'am. Yes, ma'am. Yes, বাবা, ma'am. ক্লাসের মতো ইয়েস ম্যাম শুনতে পাচ্ছি, মজাই লাগলো। আমরা আসলে একটু জানি তো আপনারা কোন কোন ক্লাস থেকে বা আপনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা। আমরা কয়জন কলেজ থেকে এসেছি? এই যে আমি। তারপরে একজন আমি শুনতে পেরেছি, বাকি সবাই গ্রাজুয়েশন। ইউনিভার্সিটি বিবিএ। আমি CSC তারপরে ওকে, আমি এটা জানতে চাই যে আপনাদের মধ্যে অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, সো কিছুক্ষণ গল্প করি। সেটা হচ্ছে আপনাদের মধ্যে ফ্রিল্যান্সিং করবে এরকম কয়জনের ইচ্ছা আছে? আমি আছে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে? ইচ্ছা আছে আমি- ম্যাম, বাট আমি করতে দেখা আগ্রহী যাক। ম্যাম। কতটুকু শেখা যায়। আমার ইচ্ছা আছে ম্যাম। আমি Okay. করতে আগ্রহী আচ্ছা, ম্যাম। আমরা এটা চিন্তা করতে পারি যে আমি বিজনেসম্যান বা জব হোল্ডার যাই হই না কেন, আমি সাথে সাথে আরেকটা আর্নিং সোর্সও রাখবো অ্যাজ এ ফ্রিল্যান্সিং, এরকম কেউ চিন্তা করেছেন? Yes, ma'am. জি আমারও জি আমি করছি, ইচ্ছা আছে। Yes, ma'am. আপনারা যারা এখন আছেন আমাদের সাথে জয়েন করছেন তারা কেউ মানে এই বয়সে আর্ন করছেন এরকম কেউ আছেন? জি আমার ইউটিউব চ্যানেল নো আছে। ম্যাম। ও তাই? আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? জি আমার তো হচ্ছে গিয়ে 2টা চ্যানেল, একটা হচ্ছে গিয়ে ফুটবলের আর একটা হচ্ছে ইসলামিক চ্যানেল আমার আছে। ও ভেরি গুড। আপনার ভিউয়ার্স কেমন? আমার হচ্ছে গিয়ে ইসলামিক চ্যানেলে প্রায় 1300 এর মতো সাবস্ক্রাইবার্স, আর ফুটবলের এটাতে 44। ওকে, আপনি সিলেটের? জি সিলেক্টেড। ওকে, আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক ফ্যামিলিয়ার। সো আপনাদের যারা, আমি চাই যে খুব অল্প বয়স থেকে আর্ন জেনারেট করা উচিত, তাহলে লাইফের অনেক কিছুর মূল্য আপনি খুব অল্প বয়স থেকে জানতে পারবেন। কারণ অর্থ উপার্জন আপনাকে যেই সত্যিটা লাইফে শিখাবে সেটা আসলে আর কোনো কিছু শিখাতে পারে না। সো আমি এটা বলবো না যে টাকাটা নেশা করে ফেলেন, বাট আমি এতটুকু বলবো যে অর্থ উপার্জনটা শিখেন, তাহলে ফার্স্ট যেটা ক্লিয়ার হবে লাইফে সেটা হচ্ছে বাবা মা যে কঠিন কষ্ট করে আপনাদেরকে বড় করেছে এটা আপনি ফিল করতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে আপনার নিজের মূল্যটা আপনি
মানে আমার কতখানি ওজন বা আমার নিজস্ব যে একটা মূল্য আছে সেটা আপনার ফিল করার মতো এবিলিটি হবে। সো আমরা ক্লাসও করব, দেখাও হবে, আরো ভালোভাবে বড় এলাবোরেট ওয়েতে করব। কিন্তু আমি কিছু কিছু মোটিভেটেড লাইন বলতে চাই, কারণ আপনারা মানে টাকা আর্নিং অল্প বয়স থেকে করেন না বিধায় অনেক কিছুতে হুচুকে হাঁটে। সো ওই জায়গাটা থেকে যেন ছুটে আসেন। সো আমরা এবার যে জিনিসটা দেখব সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল অ্যান্ড টুলস। আসেন, টেকনিক্যাল স্কিলের ভিতরে আমরা বেসিক্যালি বলি যে আপনি যেটাই করেন না কেন তার সাথে অবশ্যই একটা টেকনোলজিক্যাল প্যাটার্ন আছে। ধরেন আপনি বিবিএমবিএ তে পড়ালেখা করছেন কিংবা অ্যাকাউন্টিং এ পড়ালেখা করছেন, আপনি যদি আপনার পড়ালেখার সাথে সফটওয়্যার ইউজ করা শিখতেন, অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো, এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো, স্যাস টাইপের আইটেম গুলো, তাহলে কিন্তু আপনি ওই বয়সে থেকে ফ্রিল্যান্সিং আর্ন করতে পারেন। একটু আগে একটা ভাই আমাকে বললো আমি বিবিএ তে আছি, তাই না? হ্যালো, আমি কি তাই শুনেছি না? আমার তো তাই মনে হলো। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। সো ইভেন ধরেন আমি মেডিকেল ডক্টর, হ্যাঁ, সো আমি যদি এভাবে চিন্তা করি যে আমার যে মেডিকেল টুলস গুলো আছে, কারণ আপনি জানেন যে সামনে এআই যেভাবে এমবেডেড হচ্ছে, এআই যত বেশি এমবেডেড হয়ে যাবে, ডাক্তারি প্রফেশনটা এআই এর ফ্রন্ট সাইডে কাজে থাকবে না, তখন ব্যাক সাইডে চলে আসবে। কারণ মানুষ তখন এআই ইউজ করে কি করবে, নিজের প্রেসক্রিপশন তৈরি করার চেষ্টা করবে। সো ইভেন আপনি দেখেন ক্রিটিক্যাল যেসব অপারেশন হয়, ধরেন হার্টের খুব থিন একটা আর্টারি অর ভেইনে কি হলো, ব্লক হয়ে গেল, সেটা একজন ডাক্তার কিন্তু সারাতে পারে না, কিন্তু একটা রোবট এটাকে সারাতে পারে। কিন্তু রোবটটা যে সারাচ্ছে তাকে তো কেউ নিশ্চয়ই কোডিং করে দিচ্ছে, যে কোডিংটা ফলো করে সে কি করছে, অপারেশন করছে। সো যত এআই আমাদের লাইফের ভিতরে আসবে তত কিছু কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হব বিভিন্ন ধরনের অ্যাপ, সফটওয়্যার এবং টেকনোলজিক্যাল ফরম্যাটের উপরে। সুতরাং আমরা লাইফটা ইজি করতে হলে আমাদেরকে খুব অল্প বয়স থেকে টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড হতে হবে। আমরা বিভিন্ন রকমের সফটওয়্যার চালানো, অ্যাপস চালানোর উপরে আমাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস এর উপরে আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আসেন তারপরে যেটা, সেটা হচ্ছে আমরা সাধারণত চাকরি যখন পেতে চেষ্টা করি তখন আমরা কি করি, সিভি রাইটিং করি। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আসলে সিভি বলে কোনো কথা নাই। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হলো পোর্টফোলিও, এবং পোর্টফোলিওটা আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি প্রথম যেদিন ফ্রিল্যান্সিং মার্কেটে নিজের পোর্টফোলিও লিখতে যাবেন তখন হয়তো অল্প কথায় শেষ হয়ে যাবে, কারণ এক্সপিরিয়েন্সের জায়গাগুলো হয়তো খালি থাকবে। কিন্তু যত দিন যাবে, যত মাস গড়াবে, যত বছর হবে, এই পোর্টফোলিও গুলো ডেভেলপ হয়ে যাবে। আমি যেটা বলি যে পোর্টফোলিও রাইটিং এর ভিতরে সবচেয়ে আগে যে লাইনগুলো আসে সেগুলো হচ্ছে এক্সপার্টিজ, মানে আমি কোন কাজে দক্ষ, আমি সেটা দিয়ে আমার পোর্টফোলিও রাইটিং স্টার্ট করব। আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, বাবা মা কয়জন, কোথায় পড়ালেখা করেছেন, কি করেছেন, এগুলোর নিড আসলে পোর্টফোলিওতে লাগে না। পোর্টফোলিওতে টোটালি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনার এক্সপার্টিজ, মানে টোটাল এক্সপার্টিজটাকে আপনি ডেসক্রাইব করবেন। আমি কি বুঝাতে পেরেছি যে পোর্টফোলিও কিভাবে লিখতে হয়? Yes, ma'am. আচ্ছা, পোর্টফোলিওর আমরা আজকে আমি এখানে এটা অন্য ল্যাপটপ না হলে দেখাতে পারতাম। পোর্টফোলিওটা আমাদের রিভিউজ থাকে আমাদের পোর্টফোলিওর উপরে মার্কেট প্লেসে। সেকেন্ড হচ্ছে আমি কোন কোন ধরনের কাজ করছি, কোন ক্লায়েন্ট আমাকে কোন ধরনের দিয়েছে, কত টাইপের স্টার্ট দিয়েছে, কতগুলো ওয়ার্ক আমি ডান করেছি, কতগুলো জব আমি কমপ্লিট করেছি, এই ধরনের ডেসক্রাইব দিয়ে পোর্টফোলিও তৈরি হয়।
এটার ভিতরে কোনো ব্যক্তিগত আপনি কোথায় থাকেন এটা থাকে, কিন্তু ব্যক্তিগত খুব একটা তথ্যের দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে দেখি, কারণ আমরা শুরুতে যখন কাজ শুরু করি সবচেয়ে বড় মার্কেট প্লেসটাতে ঢোকা উচিত, সেটাতে হচ্ছে আপওয়ার্ক। এখন পর্যন্ত আপওয়ার্ক মার্কেট প্লেসের যে সাইজ সেটা সবচেয়ে বড়, এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে নিয়ার অ্যাবাউট 1023টা সাবজেক্টের উপর ফ্রিল্যান্সিং আছে। আপনি দেখবেন এ থেকে জেড পর্যন্ত প্রচুর সাবজেক্ট আছে যেটার উপর আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আপনি সার্চ করে দেখবেন যে কোন সাবজেক্টের পার আওয়ার কত। আপনি যদি দেখেন যে গ্রাফিক ডিজাইন বা অন্য যেই জায়গাগুলো আছে ওগুলোর পার আওয়ার অনেক কম, কিছু কিছু পার আওয়ার $65 থেকে শুরু করে 200, 250, 300 পর্যন্ত হয়। সো আমরা চেষ্টা করব যে সকল সাবজেক্ট গুলোর পার আওয়ার অনেক বেশি সেই সকল সাবজেক্ট গুলোকে আমি কানেক্ট করতে। ধরেন আমরা আমাদের দেশ থেকে, আমার পাশে ইন্ডিয়া, পাকিস্তান আমাদের থেকে বেশি আর্নিং করে কি করে? কন্টেন্ট রাইটিং করে। সেই জায়গাতে আমরা খুব দুর্বল। কন্টেন্ট রাইটিং এ এমনও কিছু ছেলেপিলে আছে যারা $30 উপরেও আর্ন করে। সো কন্টেন্ট রাইটিং কিন্তু খুব বেশি কঠিন না, কিছু ট্রিকি জিনিস। এখন তো জানেন এআই টুলস চলে আসছে, হিউম্যানয়েড, যে হ্যাঁ আমি এআই টুলস দিয়ে কি পুরোটা লিখে দিতে পারবো, তাহলে তো যে কেউ এই কাজ পাবে না। অবশ্যই যে কোনো জিনিসের সৌন্দর্য বা মাধুর্য তৈরি করতে হলে কি করতে হয়? হিউম্যান টাচ থাকতে হয়, তো সেটা তৈরি করে দিতে হবে। ডিজাইনের উপর প্রচুর ওয়ার্ক আছে, আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, কনসেপ্ট ডিজাইনিং, বিভিন্ন টাইপের। ধরেন আপনার এরকমও হয় যে আপনি একটা বিশাল বড় মার্কেটে গাড়ি পার্কিং এর ডিজাইনও হয়, সো এগুলোর পেমেন্ট কিন্তু অনেক বেশি। তারপর অ্যাসিক ডিজাইনিং আছে, চিপসের ডিজাইনিং আছে, তারপরে আরো অনেক টাইপের ডিজাইনিং আছে যেটার উপর কাজ হয়। ডেভেলপমেন্ট, হয়তো অ্যাপস ডেভেলপ করতে বলে, না হলে আপনার ধরেন আমরা যেটা বলি যে এখন পর্যন্ত সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেট কোনটা জানেন? গেমস। যারা গেম ডেভেলপমেন্ট করতে পারেন, যারা বাগ ফিক্সিং করতে পারেন, যারা অ্যাপ টেস্টিং করতে পারেন, তাদের যে পরিমাণ ইনকাম, সেই পরিমাণ ইনকাম কিন্তু অন্যরা করতে পারেন না। কারণ আপনি ওয়েব ডেভেলপমেন্ট করার মানুষটাকে যত টাকা না দিবেন, তার থেকে বেশি টাকা পেমেন্ট হয় কার উপরে? যে ওয়েবসাইটটার যে কোনো ধরনের বাগ ফিক্স করে। আপনি ওয়েবসাইটটা তৈরি করলেন, এরপরে তার থেকে বেশি টাকা কাকে দিবেন? যে ওয়েবসাইটটা সিকিউরিটি এনশিওর করবে। তো এই জাতীয় আইডিয়া গুলো যে হ্যাঁ আমি খালি ওয়েব ডেভেলপমেন্টের উপরে চলে যাব, নো, আমি তার ব্যাক এন্ডের কাজগুলো করার চেষ্টা করব। যারা ব্যাক এন্ডের কাজে আগ্রহ প্রকাশ করবেন এবং শিখবেন, শিখতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি মনে রাখবেন যে যে কোনো মানে ভালো জিনিস একটু কঠিন লাগলেও শেখা উচিত, এরপরে লাইফটা অনেক আরামের হবে। এবং মার্কেটিং, কারণ আপনি যাই তৈরি করেন না কেন, যেমনই তৈরি করেন না কেন, আপনার মার্কেটিংটা দরকার, কারণ আপনার পণ্য বেচার জন্য এই সাবজেক্টটার উপরে হিউজ পরিমাণ কাজ থাকে। সো আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসের নিয়ে কথা বলছিলাম, ঠিক সিমিলার ওয়েতে ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, টপটাল বলেন, গুরু বলেন, পিপল পার আওয়ার বলেন, সিম্পলি হায়ার্ড বলেন। ইভেন সিম্পলি হায়ার্ড নিয়ে যদি আমি একটা কথা বলি, আমরা কেবলমাত্র ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা ইউজ করি না, আমরা অনেক ক্ষেত্রে রিমোট জব কথাটা বলি, যে আপনি দেশের বাইরে কোম্পানি কাজটা, ওই কোম্পানি আপনাকে হায়ার করে নেবে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে। তো এই টাইপেরও কিন্তু প্রচুর ওয়েবসাইট আছে, এখানে আমি টপগুলা দিয়েছি, আপনি আরো অনেক পাবেন। ঠিক সিমিলার ওয়েতে আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে গেঞ্জি ডিজাইন হয়, ব্র্যান্ডিং বা আর অনেক কিছু ডিজাইন হয়, সেটার কয়েকটা দেওয়া আছে, দেখেন 99 ডিজাইনস, ডিজাইন ক্রাউড, টাক্স র্যাবিট, উই ওয়ার্ক রিমোটলি, এগুলি সবই কিন্তু টপ পেজের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম।
ফ্লেক্স জব, হাব, স্টাফ ট্যালেন্ট। আমি যেটা দেখি সবচেয়ে বড় বাঙালিদের ক্ষেত্রে সেটা হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক ছাড়া, এবং ফ্রিল্যান্সারে কিছু কিছু আছে, ফাইবার আর আপওয়ার্ক ছাড়া কেউ সহজে অন্য মার্কেট প্লেস গুলোতে যাচ্ছে না, যার কারণে একটা মার্কেট প্লেসের উপরেই সবকিছু লোড হচ্ছে, বাকি মার্কেট প্লেস গুলোতেও কিন্তু ক্লায়েন্ট আছে, কাজ করে মানে আমি যেটা বলি যে ফাঁকা মাঠে গোল দেওয়া সহজ, আপনি যেখানে ক্রাউড বেশি সেখানে যে গোল দেওয়ার চেষ্টা করছেন তাহলে কিন্তু এটা বেশি কঠিন হয়ে গেল। অন্যান্য মার্কেট প্লেস গুলো নিয়ে রিসার্চ করতে হবে এবং অন্যান্য মার্কেট প্লেস গুলোতে কাজ করতে হবে, কারণ সব ধরনের কাজ কিন্তু এক জায়গায় থাকে না, বিভিন্নতার জন্য তৈরি, সেইভাবে করতে হবে। যেমন আমি চিন্তা করছি যে আমার খুব ভালো ট্যালেন্ট আছে, আমি বিদেশি একটা কোম্পানিতে চাকরি করতে চাই, সেগুলোও কিন্তু করা যাবে। সুতরাং যারা চাকরি মডিউলে ফ্রিল্যান্সিংটা করতে চান তারা কিন্তু অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতে পারেন। আচ্ছা, আমার মনে হয় আমি মার্কেট প্লেস নিয়ে বলেছি। আমি একটু জানতে চাই বাকিরা যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন যে আমরা কয়েকটা মডিউলে ফ্রিল্যান্সিং এর কথা বললাম? কোনো ধরনের কোশ্চেন আছে? না ম্যাম। আমার পড়ানো ছাড়া আর কোনো ধরনের কোশ্চেন মাথায় ঘুরছে যে এটা জানলে ভালো হতো? ম্যাম আমি মাত্র জয়েন করেছি, কাইন্ডলি একটু শর্টলি বলা যাবে মানে কি কি বলা হয়েছে তখন? আমি শুরুতে বলেছি যে ফ্রিল্যান্সিং এর মার্কেটের জন্য 3 ধরনের স্কিলের দরকার। ফার্স্টে কি ধরনের প্রি রিকুইজিট ছিল ফ্রিল্যান্সিং এর জন্য, যেটাতে বলা ছিল যে আমি কমিউনিকেশন স্কিল, বিজনেস স্কিল এবং টেকনোলজিক্যাল স্কিল শিখবো, কিন্তু ফার্স্টে শিখবো কমিউনিকেশন স্কিল, এরপরে বিজনেস স্কিল শিখবো এবং লাস্টে আনবো টেকনোলজিক্যাল স্কিল। এটা নিয়ে কথা বলেছি। সেকেন্ড ফেজে আমি বলেছি কি ধরনের মার্কেট প্লেস এবং পোর্টফোলিও কিভাবে লিখতে হয় সেটা নিয়ে কথা বলেছি। এখন বলবো কি ধরনের এআই টুল গুলো আমরা আসলে এআই এর কাছ থেকে কি ধরনের সাপোর্ট গুলা নিব। নিউটন ভাই, ক্লাস রেকর্ডেড থাকে না? না জি আপা, রেকর্ডেড থাকে এবং তাদের কাছেও পরে লিঙ্কটা আগামীকালকে তারা পেয়ে যাবে যেটা ক্লাসটা। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া তুমি রেকর্ডেড ভার্সনটা দেখে নিলে, কোনো ধরনের কোশ্চেন থাকলে নিউটন ভাইকে জানালে আমি সেই ধরনের জিনিসে বুঝবো। তবে আমি একটু আমার পার্টিসিপেন্টসদেরকে বলতে চাই, খালি ক্লাস নিলে হবে না, আপনাদেরও তো কোশ্চেন থাকা উচিত। আপনাদের ধরেন আমি যে কয়েকটা কথা বলেছি সেটা একরকমের, কারো মনে এমন কোনো কোশ্চেন হয় না, যেমন আমি যখন ক্লাস করতাম বা আমার যখন বিভিন্ন জায়গায় ইন্টারাকশন থাকতো, আমি কিন্তু আমার টিচারকে অনেক বেশি বিরক্ত করতাম বিভিন্ন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতে, কিন্তু এই কোশ্চেন জিজ্ঞাসা করাটাই আমাকে অনেক ধরনের তথ্য উপাত্ত ইনফরমেটিভ ওয়েতে তৈরি করেছে। আপনাদের কোনো ধরনের কোশ্চেন নেই? ম্যাম আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ম্যাম আপনি বললেন যে আপওয়ার্ক আছে বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, কিন্তু ম্যাম এগুলো কি অ্যাপ্লিকেশন ব্যবহার করে করতে হয় নাকি ওয়েব ভার্সন আছে, মানে কিভাবে এগুলো আমরা ইউজ করবো বাসা থেকে? আমরা একটা সাধারণত মার্কেট প্লেস যখন ইউজ করব তখন আমরা বেসিক্যালি ওয়েব ভার্সনটা ইউজ করব। হ্যাঁ, অ্যাপ ভার্সনটা আসলে যখন মোবাইল ইউজ করছি তখন এর জন্য ফ্রেন্ডলি, অ্যাপ ইজ ফ্রেন্ডলি উইথ, আমি মনে করি যে আমার ক্ষেত্রে হোক, আমি সবার ক্ষেত্রে বলি না, আমার ক্ষেত্রে অ্যাপটা ফ্রেন্ডলি হচ্ছে মোবাইল ভার্সনে। সো কাজ করার সময় এমন বড় বড় অনেক ফাইল থাকে যেটা বেটার হয় ওয়েব ভার্সনে কাজ করলে। আর কারো কোনো? শোনেন, আমি আপনাদেরকে একটা মানে টিপস শিখাই, সেটা হচ্ছে অনেক কিছু জিজ্ঞাসা করতে করতে ইচ্ছা করতেছে কিন্তু জিজ্ঞাসা করতেছি না, এরকম হওয়া উচিত না। যেটা ইচ্ছা করছে সেটা জিজ্ঞাসা করে ফেলেন। ম্যাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ
ম্যাম, ফ্রিল্যান্সিং এর একটা পার্ট হচ্ছে যে কন্টেন্ট রাইটিং, ঠিক জি আছে? এই কন্টেন্ট রাইটিং জিনিসটা কি? যে আমি হচ্ছে আমার যে ক্লায়েন্ট থাকবে সে কি আমাকে একটা টপিক দিবে যে আমি তাকে সেটা নিয়ে কন্টেন্ট লিখে দিব, তার পছন্দ হবে কিনা, এরকম টাইপের কিছু কি? আচ্ছা, ভালো একটা কোশ্চেন। কন্টেন্ট রাইটিং হচ্ছে, ধরেন আমার ক্লায়েন্ট যদি কোনো কিছু সেল করতে বলে, সেক্ষেত্রে কন্টেন্ট রাইটিংটা কেমন হবে? সেক্ষেত্রে কন্টেন্ট রাইটিংটা হবে ওই জিনিসটার যেমন ডেসক্রিপশন থাকবে, ঠিক সিমিলার ওয়েতে সার্চিং ওয়ার্ড থাকবে, যে মানুষ কোনো জায়গা থেকে যখন সার্চ দিবে আপনার প্রোডাক্টটাই আগে শো করবে। প্রত্যেকটা জিনিসের ডেসক্রিপশন, ধরেন আমি যদি বলি যে আমাদের কন্টেন্ট রাইটিং কেমন হয়, আমাদের কন্টেন্ট রাইটিং হয় কোনো থিসিস পেপার হয়তো কেউ রাইট করছে, তার থিসিস পেপারের উপরে বেস করে এবং তার সাবজেক্ট গুলোর উপর বেস করে ওই জিনিসটাকে আমরা এলাবোরেট করে দিই। হ্যাঁ, ডেসক্রিপশন আকারে দিই। যেমন কন্টেন্ট কখনো রচনার টাইপের হতে পারে, কন্টেন্ট কখনো বুলেট ফরম্যাটে হতে পারে, যে 2 লাইনে কন্টেন্ট লিখবা যে কন্টেন্টটা খুব সহজে যে কোনো জায়গাতে হিট করবে। মার্কেটিং পলিসির ক্ষেত্রে যেসব কন্টেন্ট রাইটিং হয় সেগুলো সাধারণত বুলেট ফরম্যাটে হয় এবং সার্চিং ওয়ার্ড ক্রিয়েট করে হয়। ঠিক সিমিলার ওয়েতে যদি এভাবে চিন্তা করেন যে ওয়েবসাইট ডেভেলপ করলো, এখন একটা ওয়েবসাইট ডেভেলপ করলে, ধরেন একটা কোম্পানির জন্য আপনি ওয়েবসাইট ডেভেলপ করতেছেন, আপনি ওখানে কি করবেন? কোম্পানিটার ডেসক্রিপশন দিবেন, কোম্পানিটা কত সালে ওপেন হয়েছে, কত সালে কি কি অ্যাচিভ করছে, এখন পর্যন্ত কোম্পানিতে কি কি সার্ভিস তৈরি হচ্ছে, কতজন এমপ্লয়ি আছেন, বিভিন্ন টাইপের। সো কন্টেন্ট বেসিক্যালি ডিপেন্ডস অন ক্লায়েন্ট, যে সে কি টাইপের ক্লায়েন্ট। সে কোম্পানি ওনার ওয়েবসাইটের জন্য চাচ্ছে, সে মার্কেটিং টুলস এর কারণে চাচ্ছে, না কেউ রিসার্চ করছে, আপনি রিসার্চ পেপার রাইট করছেন, আর আরো অনেক টাইপের। যেমন ধরেন প্রমোশন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি কিছু কিছু ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে যেমন আপনি একটা ডিজাইন তৈরি করছেন, হয়তো একজন ইন্টেরিয়র ফার্ম একটা ডিজাইন তৈরি করছে, বাট সে বেসিক্যালি ওটাকে ডেসক্রাইব করতে পারছে না, সেই জায়গাতেও কন্টেন্ট লিখতে হয়। সো বিভিন্ন টাইপের এর ডেসক্রিপশন, যেটা আপনার ক্লায়েন্টের এক্সপেকটেশনের উপরে ডিপেন্ড করে এবং চাহিদার উপরে ডিপেন্ড করে আপনাকে সার্ভিস দিতে হয়। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ম্যাম আমার একটা কোশ্চেন আছে। না, আমার কথা হলো যেটা মনে আসতেছে সেটা জিজ্ঞাসা করে ফেলেন। পরীক্ষা নিচ্ছি না তো, বকাও দিব না, আমি বিরক্তও হব না। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে করেন। আচ্ছা ম্যাম, আমি বলছি প্রথমে, হুম। সেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের ডিভাইস গুলা কি ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেট, কোন ধরনের ডিভাইস গুলো ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি, বা কোন ধরনের ডিভাইসটা না হলেই নয়? আমি একটা কথা বলবো যে আপনি যখন টেকনোলজিকে আপনার সঙ্গী করবেন তখন ডিভাইস সেট দুইটাই চুজ করবেন। আপনি অবশ্যই ডেস্কটপ, আমি ল্যাপটপ কখনোই চুজ করতে বলি না, আমি সবসময় বলি যে ডেস্কটপ চুজ করবেন। ডেস্কটপ চুজ করবেন লার্নিং এবং রিসার্চের জন্য, এবং মোবাইলটা রাখবেন রেগুলার আপডেটের জন্য। হয়তো আপনি এখন ওয়ার্ক স্টেশনে নাই, কাজ করছেন না, আপনার ক্লায়েন্ট একটা মেসেজ দিল বা ফোন দিল, আপনি ওটা কোথা থেকে কালেক্ট করবেন? অবশ্যই বাই থ্রু হোয়াটসঅ্যাপ বা কোনো মিডিয়ার মাধ্যমে, তাই না? সো মোবাইলটা আপনার ইমার্জেন্সি পোর্শনে থাকবে, কিন্তু কাজটা করার চেষ্টা করবেন ল্যাপটপে। কারণ আপনি জানেন যে টেকনোলজি যখন ইউজ করছেন চোখের উপর কিন্তু একটা বিশাল প্রেশার। আমরা ইভেন এটা বলি যে যারা ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার ওয়েতে নিতে চায় তাদের চেয়ারও সিলেক্ট করা উচিত তাদের ক্যারিয়ারের উপর ডিপেন্ড করে, যেখানে আপনার ব্যাকে রেস্ট আছে। সো আপনার চোখকে, কারণ আপনার চোখ হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান অঙ্গ, যেটা না থাকলে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটা শান্তি মতো করতে পারবেন না। আমি বলি না করতে পারবেন না, এমন অনেক অন্ধ মানুষ আছে যারা করছে, কিন্তু যে স্পিডে আপনি করতে পারছেন সেই স্পিডে পাচ্ছে না। সো চোখটাকে কিন্তু সবসময় আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি। তা বেসিক্যালি ফ্রিল্যান্সাররা যেটা চুজ করে সেটা হচ্ছে লার্জ স্ক্রিন, এবং লার্জ স্ক্রিনে কাজ করতে সুবিধা হয়।
সো সবসময় মনে রাখবেন যে আমরা অনেকে হুচুকে পড়ে ফার্স্টের দিকে ল্যাপটপ কিনতে চাই, ল্যাপটপ রিমোটলি এখানে ওখানে নিয়ে বসে কাজ করা যায়, সেটা আপনি আর কয়টা দিন পরে কিনেন, কিন্তু শুরুতে চেষ্টা করেন ডেস্কটপ ভার্সনে থাকা, কারণ এটা আপনাকে বেশ আরাম দিবে এবং কাজ করতে আপনার ভালো হবে। এবং আমি বলবো যে যেই টাকা দিয়ে আপনি ল্যাপটপ কিনবেন সেই টাকার যদি ভালো ডেস্কটপ কিনেন, এটা আপনাকে বিশাল সাপোর্ট দিবে। ইয়েস ম্যাম। আরেকজন কোশ্চেন করছিলেন? আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি আপনাকে কিছুদিন আগে একটা মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা কোর্স করছিলাম। কোর্স করে মোটামুটি আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। আপনার বিভিন্ন সাইট আছে না, যেরকম আপনার প্যান্থিনিয়ন আইও, ওটাতে আমি হচ্ছে আপনার বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট, তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, ওগুলো মোটামুটি মানে করতে পারি আর কি। তারপর হচ্ছে আপনার এআই যে টুল গুলো আছে ওগুলো মোটামুটি ইউজ করতে পারি। এখন হচ্ছে এআই দিয়া ইউজ করে আমি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইট বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করি। করে এখন হচ্ছে আমি একটা ফাইবারে আমার একটা মানে গিগ পাবলিশ করতে চাচ্ছিলাম। এখন হচ্ছে আমার গিগটা কিরকম ভাবে পাবলিশ করলে মোটামুটি আমার একটা ভালো ফিডব্যাক আসতে পারে, যদি একটু বলতেন। আচ্ছা, ওয়েবসাইট যেগুলা করেছেন, যেগুলা সার্ভিস সবাইকে দিয়েছেন, তারা ক্লায়েন্টরা কি আপনাকে রিভিউ দিবে? বা এই ক্লায়েন্ট গুলা কি আপনি নিজে নিজে ডেভেলপ করেছেন না কোনো ক্লায়েন্টের আন্ডারে করেছেন? কোনো ক্লায়েন্টের আন্ডারে না, মানে আমি নিজে নিজে বসে বসে করছিলাম ওই বাসায়। ওকে, যদি নিজে নিজে বসে থাকেন তো শুরুতে আমি বলবো আমার একটা কথা, যে আমি কতখানি হলে মার্কেট প্লেসে যাব, কতখানি হলে মার্কেট প্লেসে যাওয়া উচিত। বাংলাদেশে যে পরিমাণ ছেলে পিলে প্রতি মাসে ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে চায়, তার 1/3 অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। কেন ব্যান হয়? কারণ ইথিক্যাল প্র্যাকটিসে ঝামেলা হয়। আমার বেসিক্যালি কখন মার্কেট প্লেসে যাওয়া উচিত বা পোর্টফোলিও করা উচিত, যেমন আপনি পড়েছেন, ঠিক আছে, শুরুতে আমি বলি যে কিছু কিছু ফ্রি কাজ করা উচিত। যেমন ধরেন একজন আপনার আশেপাশে প্রত্যেকে কিন্তু আপনার নামের এগেনস্টে একটা ওয়েবসাইট করে রাখা উচিত। আমি যদিও এখনো করি নাই, তবে করা উচিত। আমার কোম্পানি বা বাকি যেটা আছে করা উচিত, এবং আপনার সম্পর্কে ডেসক্রিপশন কয়েকজনের রিভিউজ নেওয়ার পরে যখন মনে হবে যে না, আই এম নাও পারফেক্ট অ্যান্ড কনফিডেন্ট, তখন আপনি ম্যাম পোর্টফোলিও জিনিসটা একটু বললে ভালো হতো। পোর্টফোলিওটাই আমি বলছি। তখন আপনি যে কোনো মার্কেট প্লেসে ঢুকলেন, ঢুকার পরে আপনার এক্সপার্টিজ, এই যে একটু আগে একটা ভাইয়া বললো যে আমি এআই টুলস ইউজ করতে পারি, আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে ওয়েবসাইটটা সাজাতে পারি। আমি মোটেও এখানে বলি নেই যে কন্টেন্ট রাইট করতে পারি। কথাগুলো কিন্তু বুঝতে হবে, একজন ওয়েবসাইট ডেভেলপার কিন্তু কন্টেন্ট রাইট বেসিক্যালি করে না। যদি কেউ করতে পারে তাহলে তার মানে আমি বলবো যে ডাবল স্কিল। সো খুব সুন্দর করে আপনার স্কিলের এক্সপার্টিজ এবং আপনার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা একটা মার্কেট প্লেসে যখন পোর্টফোলিও রাইটিং করবেন তখন মার্কেট প্লেসে ভাগ ভাগ করে অংশ দেওয়া থাকে। বেসিক্যালি ওই জায়গাতে সবার শুরুতে লেখা থাকে যে কি কি জায়গাতে ডেসক্রিপশনই দিবেন, এক্সপার্টিজ কিসে, কতদিন ধরে কাজ করছেন, কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবেন, এবং কত ডলার পার আওয়ারে এই সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, তার একটা রেঞ্জ। দিস ওয়ান ইজ দ্য পোর্টফোলিও ফার্স্ট স্টেপ। ধরেন আপনি যদি হন, যেমন আমি মেডিকেল কন্টেন্ট রাইটার, আমি কি লিখবো? আমি ডাক্তার তানজিবা রহমান, কাজ করতেছি 2016 সাল থেকে। আই এম এক্সপার্ট অন মেডিকেল কন্টেন্ট রাইটিং, ট্রান্সক্রাইবিং এন্ড মেডিকেল বিলিং। মাই per hour payment is near about $75 to $200, and I will give you কি যে আমি তোমাকে এটার জন্য এটা চার্জ করতে পারি। এবং সেকেন্ড কথা হচ্ছে আমি কনফিডেন্ট অ্যাবাউট মাই ওয়ার্ক, এবং আমি আমার ডেডলাইন এবং আমার কোনো ইসের ভিতরে আমি কখনো মিস করব না, কোনো ধরনের কমিটমেন্ট মিস করব না। সো দিস ওয়ান ইজ দ্য পোর্টফোলিও ফার্স্ট লাইন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার কোনো যদি ম্যাম পোর্টফোলিওর সিভি কি কাইন্ড অফ সেম? সিভি হচ্ছে পোর্টফোলিওর সিভি না, পোর্টফোলিওর সিভি সেম থিং না।
সিভিতে আপনি আপনার এডুকেশনাল ডেসক্রিপশন দিবেন, যেটা কি বলে, সিভিতে আপনি আপনার এডুকেশনাল ডেসক্রিপশন দিচ্ছেন, কিন্তু পোর্টফোলিওতে কিন্তু আপনার এডুকেশনাল ডেসক্রিপশনের দরকার নাই। ওখানে কিসের ডেসক্রিপশনের দরকার আছে? আপনার স্কিল এক্সপার্টাইজ ডেফিনিশনের দরকার আছে। ধরেন আপনি গুগল থেকে কোন ধরনের স্কিল সেটের উপরে ক্লাস করেছেন, গুগল সার্টিফিকেশন আছে, স্কিল শেয়ারের সার্টিফিকেশন আছে, যেটা বাইরের দেশে গ্রহণযোগ্য, ইন্টারন্যাশনাল কোন ধরনের স্কিল এক্সপার্টিজ সার্টিফিকেশন আপনার আছে, সেগুলো আপনি পোর্টফোলিওতে ইনক্লুড করবেন। ওখানে আপনি বাংলাদেশে ম্যাট্রিক পাস করেছেন না গ্রাজুয়েট করছেন, এই ধরনের জিনিসপত্রগুলো আসলে দরকার নেই। আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন? ইভেন আপনি কোনো কাজ যদি আগে করে থাকেন, সেটা রিভিউ গুলো, আমার কথা কি বুঝে গিয়েছে? আমার তো জি আমার ম্যাম, তো কোনো বুঝতে কাজের পেরেছি। মানে রিভিউ নাই। এখন হচ্ছে আমি যে একটা গিগ পাবলিশ করতে চাই ফাইবারে, কারণ ফাইবারে দেখা যাচ্ছে মানে কাজের ভাগ আলাদা আলাদা করা থাকে, যেরকম হ্যাঁ, ইজি, তারপর হচ্ছে র্যাঙ্কিং মিডিয়াম। করাতে হলে গিগটা অনেক ভালো হতে হবে। গিগ নিয়ে আমরা নেক্সট দিন যখন পোর্টফোলিও নিয়ে আমাদের নেক্সট দিন ক্লাস আছে, তখন আমরা গিগ রাইটিং নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন তো দেখতে পাচ্ছেন না, কারণ স্লাইড ছাড়া এটা বুঝতে কষ্ট হবে। সো যেহেতু রেকর্ডেড ভার্সনও পাবেন, আমি আশা করি যে শিখে যাবেন। তবে আমার আবারও একটা কথা, অল্প একটু কাজ পারি এটা মারফত অ্যাকাউন্ট করতে যেন না। কাজের একটা নির্দিষ্ট লেভেল আছে। আপনার গুগলে প্রচুর সার্টিফিকেশন কোর্স আছে, এগুলার পরীক্ষা দিয়ে নিজের এক্সপার্টিসটা চেক করে নেবেন। যখন লেভেল আপ হয়ে যাবে, তখন আপনি ইজিলি মানে এখানে মার্কেটে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য গুগল থেকে কোনটা সহজে মানে কোন সাইডে সহজে নিলে ভালো হবে? আপনি আমাকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করছেন না ভাইয়া, ঠিক সিমিলার জিনিস আপনি গুগলকে জিজ্ঞাসা করবেন যে আমি ওয়েব ডেভেলপমেন্টে গুগল সার্টিফিকেশন কোর্স করতে চাই। আপনি কি আমার কথা বুঝেছেন? এবং দুই একটা সার্টিফিকেশন যেটা মার্কেট প্লেস আপনাকে তখন কি করবে, র্যাঙ্কিং এ আসতে হেল্প করবে। ওকে, যেহেতু আমার কোনো ব্যাক এন্ডে নাই, এক্সপার্ট মানে রিভিউজ নাই, ঠিক আছে? এবং গিগের প্রত্যেকটা কথা, যে ধরনেরই কথা বলবেন না কেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনার ওই কথাটা রাখতে হবে। আপনি একজনকে গিগ লেখার জন্য বহুত কিছু লিখলেন, তারপর আপনি সেগুলো মেনটেন করলেন না, উইদিন ফিউ ডেজ এ রিভিউ এত সুন্দর ফল হবে, গিগও ফল করে যাবে। বুঝা গেল? কখনো আমি একটা কথা এখনো বললাম যে যতক্ষণ পর্যন্ত না নিজেকে ওই লেভেলে না দেখছেন, ততক্ষণ পর্যন্ত ফাইবার, আপওয়ার্ক বা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন না।